অপেক্ষা বিমল কর। আজকের শেষ পর্ব। শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। কোনো দাঁত সদ্য পড়ে গেলে যে জায়গাটা বড় ফাঁকা লাগে, বারবার জিভের ডগায় এসে সদ্য বিয়োগের ব্যথার মতন অভাবটি মনে করিয়ে দেয়, তারপর ক্রমে ক্রমে সরে আসে। চিঠির ঘটনাটা শিবতোষের সয়ে আসছিল। কয়েকদিন পরে সে মনে করতে শুরু করেছিল, ওই চিঠির বাস্তবিক তাকে অকারণে বড় বেশি উদ্বিগ্ন করে তুলেছে, উতলা করে তুলেছে ও অশান্তি দিয়েছে। অতি বেশি রকমের গুরুত্ব না দিলে, ওকে এই চিঠি করে সারাক্ষণ না ভাবালে এরকম হতো না। চিঠিটা জরুরি কিংবা প্রয়োজনীয় হলেও পত্রলেখক নিশ্চয় যথাসময়ে আসতো, দেখাও করত। সে আসেনি, আসার গাও করেনি। বোঝা যাচ্ছে ওর পক্ষ থেকে কোনো গরজ ছিল না, নেই। সেই দিন মন ভালো না থাকায় কমলার সঙ্গে অকারণে কথা কাটাকাটি করতে গিয়ে চিঠির ব্যাপারে সে ফেনিয়ে তুলেছিল। বোধহয় ওই যে কার চিঠি, কিসের চিঠি, কবে এসছে, এইসব বৃত্তান্ত কিছুই বলতে পারে না। নিজের সব দোষ কাটিয়ে সে যথেষ্ট বেশি জেদ ধরেছিল। জেদের পরিমাণ যা হয়, মন যখন আর তেমনি স্থির নয়, ওই এক চিন্তা ক্রমাগত তাকে পীড়িত করেছে। না, তখন সে প্রায় সয়ে আসা ফাঁকা দাঁতে কাঁচা মাড়িতে একটা ধারালো কিছু হঠাৎ ফুটে গেলে যেন কাঁটার মতন লাগে। দেখা হলো। সন্ধে উতরে বাড়ি ফিরতে কমলা জিজ্ঞাসা করলো, দেখা হলো? অবাক হলো শিবতোষ। কার সঙ্গে? ও মা, এই তো গেল। তুমি তারপরই বাড়ি ঢুকেছ? কমলা যেন বুঝতে পারছিল না কিছু। কে গেল? কার কথা বলছো তুমি? শিবতোষ স্ত্রীর দিকে চেয়ে থাকলো। আমি কি ছাই চিনি তাকে? কে একজন তোমার সাথে দেখা করতে এসেছিল? আমার সঙ্গে? শিবতোষ তার মানে সেই চিঠির কাঁটা ফুটে যাওয়ার এক অনুভব করলো। কখন এসেছিল? এই তো, তুমি এলো আর ও গেল। আমি ভাবলাম তোমার সঙ্গে পথে হয়তো দেখা হয়েছে। না না, আমার সঙ্গে তো কারোর দেখা হয়নি। তুমি দেখেছো তাকে? না, আমি কল ঘরে তখন। দেখনি? কমলা তার সদ্য গা ধোয়া অবস্থাটা দেখালো। তাহলে কে দেখলো? কার সাথে কথা হলো? টুলু। টুলুকে ডেকে জিজ্ঞাসা করলো। কমলার ভিজে শাড়ি জামা মেলে দিতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচ থেকে টুলু এলো। বাবার ডাক শুনে মাস্টারমশাইয়ের হাতে অঙ্কর বইটা গুছিয়ে দিয়ে একটু ছুটে এপারে চলে এসেছে। কে এসেছিল রে? শিবতোষ মেয়েকে শুধালো। একটা লোক, চিনি না, দেখিনি তাকে। না, টুলু মাথা নাড়ল। অত লম্বা, বলে টুলু হাত যখন সম্ভব ততক্ষণে তুলে বোঝাবার চেষ্টা করলো। কি নাম বললো? নাম বলেনি। কোথা থেকে এসছে? কি দরকার? কিছু বলেনি? টুলু বড় বড় চোখ করে বাবার দিকে দেখছিল। সেই লোকটা কড়া নজর বলে পাড়ার ঘর থেকে ছুটে গিয়ে সদরে গিয়ে দাঁড়ায়। লোকটা খালি জিজ্ঞাসা করলো, বাবা আছে? টুলু মাথা নেড়ে না বলে দিল। তারপর আর কিছু বলেনি, চলে গেল। টুলু তেষ্টা পেয়েছিল, জল খেতে রান্নাঘরে যাচ্ছিল। মার সঙ্গে দেখা। মা গা ধুয়ে সিঁড়িতে উঠছিল। মা জিজ্ঞাসা করলো কে এসেছে? টুলু বলল, বাবাকে খুঁজতে এসেছিল একটি লোক। কমলা বারান্দা থেকে ঘরে ফিরে এসেছিল বলে আবার হয়তো আসবে ঘুরে। শিবতোষ কেন যে পুনরায় সে অস্বস্তি অনুভব করছিল। কে এলো? অপরিচিত কেউ? শুধু টুলু অপরিচিত, নাকি তারও? আবার আসবে বলে গেছে। শিবতোষ মেয়েকে শুধালো। কি জানি, টুলু নাক কুঁচকে বলল। ঠিক যেমন করে পড়ার বই না জানার পড়ার জবাব দেয়। কমলা আয়নার সামনে এসে দাঁড়ালো। তুই যা। মেয়েকে পাড়ার ঘরে
পাঠিয়ে দিল কমলা। শিবতোষ চিন্তিত, অসন্তুষ্ট হয়েছিল। কে এসেছে বোঝার উপায় নেই। গলি তার চেনা অচেনা কত লোকই পাশ দিয়ে চলে গেছে। ওর মধ্যে কে শিবতোষের খোঁজ করতে এসেছিল তা বোঝা যাবে? তাছাড়া সে একটা গলির মধ্যে ব্লেড টুথপেস্ট কিনতে পারে। সেই সময় গলিতে একটি লোকও চলে গেছে। শিবতোষ তাকে দেখতে পায়। এমন সময় সে এসেছিল যে শিবতোষ তাকে চেনেও না। শিবতোষ তাকে চেনে না, নাকি ওরা একের অন্যের সামনাসামনি দাঁড়িয়ে কেউ কাউকে চিনতে না পেরে পাশ কাটিয়ে হেঁটে গেছে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে লোকটা চলেও গেল। এ কি হতচ্ছাড়া! একবারই হয়ে আমি বুঝতে পারছি না। শিবতোষ রাগ করে বলল, বাড়িতে লোক এলো, তাকে দুটো কথা জিজ্ঞাসা করতে পারেও না কেউ? আয়নায় মুখ দেখে কমলা সামান্য পাউডার মেখে নিচ্ছিল। স্বামীর কথায় বিরক্ত হয়ে বলল, তোমার মেয়েকে বলো। আমায় শোনাচ্ছ কি? যেমন মেয়ে তেমনি তুমি। আমি আমি কি কলঘর থেকে তোমার ওই লোকটাকে ছুটে দেখতে আসবো? কমলা রেগে গিয়েছিল। মুখে যা এলো তাই বলল, একটু ভেবে চিন্তেও বলল না। মানুষ ছোট সময়ে সব শিক্ষা দেয়। তোমার ছেলে মেয়ে এমন শিক্ষা দিয়েছ যে লোক এলে দুটো কথা জিজ্ঞাসা পর্যন্ত করতে শেখেন। রাগে ধিৎকারে শিবতোষ যেন আর কথা খুঁজে পেল না, চুপ করে গেল। কমলার স্বামীর দিকে ঘুরে দাঁড়ালো। এমন অবুঝ মানুষ সংসারে আর হয় না। কোনোদিন ভালো করে কিছু বুঝবে না। বলল, দেখ, অত শিক্ষা করো না তো। যদি শিক্ষাই ভালো হয় তবে তোমার ছেলে মেয়েকে দয়া করে দিলেই পারো। কে তোমার মাথা দিব্যি বারণ করে রেখেছে? তাই দিতে হবে। শিবতোষ আলনা থেকে ধোয়া কুঁচানো কাপড় উঠিয়ে নিল। হ্যাঁ, দিও। ছেলে মেয়ে তোমারই, আমি তাদের বয়ে আনিনি। শিবতোষ আর কথা বলল না, বলার সাহসও পেল না, ইচ্ছে হলো না। মুখ হাত ধুয়ে চলে গেল। যেতে যেতে শুনল কমলা গজগজ করে বলছে, 7 বছরের কচি মেয়ে, সে বুড়ো লোকের মতন বুদ্ধি খেলিয়ে হাজার কথা জিজ্ঞাসা করবে অচেনা মানুষকে? কি আমার কথা? কে এসেছিল করে পাগল করে গেল। আর যার আসার দরকার থাকলে সে আবার নিজেই আসবে। অত হাঁসফাঁস করার কি আছে? যে এসেছিল সে কিন্তু আর এলো না। শিবতোষ দুর্ভাবনায় থাকলো, 100 রকমের অনুমান করলো, কিন্তু সে আর এলো না। চিঠি চিন্তায় আবার তাকে আচ্ছন্ন করে, কেমন ঘোরের মধ্যে রেখেছিল। বিকারে দাঁড়িয়ে গেছে বলেও হয়। শিবতোষ কেমন সন্দেহ হয়ে উঠেছিল। এই লোক সেই মানুষ যে তাকে চিঠি লিখেছিল। মাঠে দেখা করতে পারিনি বলে বাড়ির ঠিকানায় জোগাড় করে দেখা করতে এসেছিল। অদ্ভুত লোক, এলো চলে গেল, কিছু বলেও গেল না, আবার ফিরেও এলো না। অশান্তি, বড় অশান্তির মধ্যে থাকলো শিবতোষ। ক্রমাগত বিশ্রী ও এক অস্বস্তি তাকে পীড়িত করে তুলল। কেন লোকটা এরকম করছে? তার কি দরকার? আসবে না বলে এলো না, অসময়ে এসে ফিরে যায় কেন? শিবতোষ খুঁটিয়ে অত ভাবল, কিন্তু কিছু বুঝতে পারল না, অনুমান করতেও পারল না। শিবতোষ অসুস্থ, উদাস ও অন্যমনস্ক হয়ে পড়েছিল। বিকাল ফুরিয়ে আসার আগে আকাশে মেঘ জমেছিল, ঘন কালো। সেই মেঘের খণ্ড দেখে বোঝাও যায়নি তার পিছনে একপাল ঝড়ো মেঘ হা হা করে ছুটে আসছে। দেখতে দেখতে তারাও এসে গেল। আকাশ আড়ালো হলো। ঘুটঘুটে এক অন্ধকারের মতন হয়ে এলো। তারপর কালবৈশাখী ঝড় নামলো। এই বুঝি এই বছরের প্রথম কালবৈশাখী। দাপট দেখে মনে হয়েছিল সারা বছর পর রীতিমতো সাড়া দিয়ে আসছে। ঝড়ের শেষে বৃষ্টিও নামলো। বৃষ্টির তলায় তলায় ঝড়ের দাপট থেকে এসে গেল। আজ রবিবার সকাল একটু বেলায় শিবতোষকে যেতে হয়েছিল ভুবনের বাড়িতে। শ্রাদ্ধের কর্ম ছিল আজ। অফিসে সবাই ছিল।
দোতলা ঘরে ভুবনের একটি বাঁধানো ছবি, কিছু ফুল, ধূপও ফুটছিল। কয়েকজন আত্মীয় স্বজন এসেছিল ভুবন ও গৌরী, কিন্তু কাজকর্ম যা করার অফিসের বিশু মিত্র, প্রফুল্লবাবু, রাখাল এরাই করেছিল। কীর্তনের ব্যবস্থাও ওরা করেনি। ভুবন একেবারে একালের ছেলে ছিল, সেসব পছন্দ করত না, ভালোবাসত না। শর্মা মশাই কয়েকটি ভগবত গান গিয়ে ওই ঘরে বসে পুরনো বাংলা গান গাইছিল। গৌরী সঙ্গে দেখা করতে শিবতোষ চোখ নামিয়ে নিল। নিজেকে ভীষণ অপরাধী লাগছিল। গৌরীর পরনে শ্বেত বস্ত্র, সমস্ত মুখটি সাদা পাথরের মতো। স্মৃতিতে যে ভীষণ খাখা করছিল, তা গৌরীর সমস্ত জীবন শূন্য হয়ে গেছে। শিবতোষ চোখ নামিয়ে নিয়ে উঠতে পারছিল না। দু একটি কথা বলল গৌরী। শিবতোষ কোনো রকমে হাঁ হু করল। সে কথা বলতে পারছিল না যে দুটি সান্ত্বনার কথাও তার মুখে এলো না। শ্রাদ্ধ থেকে ফিরেই বেশ বেলা হয়ে গেল। মনে যেন একটি দূরে কোনো রিক্ততা প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। সমস্ত কিছু অর্থহীন, অকারণ লাগছে। বিধাতা নিষ্ঠুর। তার চোখের তলায় কোথাও যেন জ্বালা, যন্ত্রণা, ঘৃণা অনুভব করছিল। এমন অবস্থায় দুপুরও কাটল, বিকেল গেল, তারপর ঝড় উঠল কাল বৈশাখের। বৃষ্টিও নামলো। অন্য দিনের তুলনায় আজ রুদ্র সন্ধ্যা নেমেছিল। বৃষ্টি, ঝড়ের রাত ঘন, বিষণ্ণ হয়ে এসেছিল। শিবতোষ ঘরে শুয়েছিল। ছেলে মেয়ে বড় হল্লা করছিল বলে নিচে পড়ার ঘরে পাঠিয়ে দিয়েছিল। কমলা নিচে রান্নাঘর। বিছানায় অলসভাবে শুয়ে শিবতোষ অন্যমনস্ক করার জন্য প্রথমের রবিবারের কাগজটা তন্ন তন্ন করে দেখছে, পড়ারও চেষ্টা করছে। সামান্য কয়েকটা লাইন পড়ে ছেড়ে দিয়েছে, তারপর বিজ্ঞাপন দেখছে, সেটাও ভালো লাগছে না। কাগজটা ফেলে কমলার অন্যান্য বাংলা উপন্যাস নিয়ে মন ভুলাতে গিয়েও পারেনি। একবার রেডিও খুলেছিল, পল্লী মঙ্গল চলছিল, বন্ধ করে দিয়েছিল। চা খেয়ে 5-7 বার সিগারেট পুড়িয়েছে, তবুও এই বিষণ্ণতা তার বিন্দু মাত্র কাটল না। এখন বিছানায় চুপ করে শুয়ে আছে শিবতোষ। পাশের ঘর অন্ধকার। এই ঘরে জোরে বাতি নিভে দিয়েছে, হালকা বাতিও জ্বলছে। বাইরে বৃষ্টি ঝরে যাচ্ছে, ঝড়ের দাপট ঝাপসা আসছে মাঝে মাঝে। শুয়ে শুয়ে শিবতোষ ছেঁড়া বিক্ষিপ্ত মন নিয়ে কত কি ভাবছিল। তখন ব্যক্তিগত কথা, কখন এই বৃহৎ সংসারের কথা, জীবনের সেই সব উদাস চিন্তা মানুষকে নিঃসঙ্গ ও অতি দীন অনুভব করায়। এক সময় শিবনাথ তার চিন্তা করছিল। সে ভুবনের কথাও ভাবছিল, গৌরীর কথাও ভাবছিল, নিজের কথা, বাবার কথা, সুরমার কথা, এবং সে অফিসে কার কার কথা যারা নেই, মৃত, তাদের আজ শ্রাদ্ধের কথাও ভাবছিল। শর্মা মশাই যে গানগুলো গাইছিল, তার একটি গানে দুটি কালি ভাঙা ভাঙা ভাবে শিবতোষের মনে পড়ছিল। আখি তৃষ্ণায় অতি আখি রঞ্জন, আখি ভরিয়া মোর দাও হে সখা। সমস্ত চিন্তায় একটি অন্যকে নিজের জগতে টেনে নিয়ে একটি জটিল অস্পষ্ট নীহারিকা লোক যেন তৈরি করে রেখেছিল। শিবতোষ মৃদু অনুজ্জ্বল আলো এবং নিরিবিলি শব্দ ঘরে বিছানায় শুয়ে আধভেজা চোখ এই বিধি চিন্তায় তখন আত্মবিস্মিত। বাইরে বৃষ্টি পড়েই চলেছে ঝিরঝির করে। তখন হঠাৎ শুনতে পেল শব্দটা। নিচে কে যেন কড়া নাড়ছে, খুব জোরে জোরে কড়া নেড়ে দিল। দুটি মুহূর্তে অপেক্ষার পর শিবতোষ অনুমান করলো কেউ তাকে খুঁজতে এসেছে। আর পরক্ষণে তার মনে হলো নিচে
নিচ থেকে ওরা কেউ অন্তর্গতকে দরজা খুলে দেওয়া হয়নি। হয়তো শব্দটা তাদের কানে যায়নি। আচমকাই এক ধরনের ভীত উত্তেজনা, বিহ্বলতা বসে শিবতোষ তাড়ায় তাড়িয়ে উঠে পড়ল। গলির দিককার বারান্দায় এলো দ্রুত পায়ে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, বাতাস বেশ উদ্দাম। গলির নিচে বাতি আজ খারাপ হয়ে আছে, অন্ধকার গায়ে মাখানো। কিছু দেখতে না পেল না শিবতোষ। কে? শিবতোষ ঝুঁকে পড়ল, চোখ যতদূর সম্ভব তীক্ষ্ণ করবার চেষ্টা করলো। কে? নিচে কে? বাতাসের ওপরে গা দুলিয়ে চিৎকার করবার মতো ডাকলো শিবতোষ। কেউ সাড়া দিল না। পা সামান্য কাঁপছিল, বুকের মধ্যেও কাঁপছে। নিঃশ্বাস প্রশ্বাস কিছু দ্রুত। শিবতোষ নিচে নেমে এলো। বাবলু আর টুলু পড়ার ঘরে বসে খাতা পাকিয়ে গোল করে মুখে ধরে ঘোড়ার ডাকে, গাধার ডাক, মুরগির ডাক এইসব খেলা করছে। ওরা জানে না কে কড়া নাড়ছে, ওরা শোনেনি। বুলবুল বলল, কুকুর, একটা কালো রঙের কুকুর আছে না গলিতে বড় মতো, সে মাঝে মাঝে দরজায় গা ঘষে। কমলা রান্নাঘরের মিনুর মার কাছে। ওরা কেউ বাইরে এলো না। বাবলু আর টুলু এবার শান্তশিষ্ট হয়ে বইয়ের পাতা খুলল। শিবতোষ অবসন্ন হয়ে যেন শেষ প্রত্যাশা ব্যর্থ হয়ে গেছে। নিতান্তই হতভম্ব চেহারা নিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো। অলৌকিক কাহিনী, অশরীরী মানুষের মতন ওই মানুষটা আসে আর যায়। ওর আশা অনুভব করা যায়, দেখা যায় না, বলা যায় না। মনের ভুল দিয়ে সে কি হয়তো আসে না? শিবতোষ বুঝতে পারল না। আবার সে কবে আসবে? সে কে? সে কেমন? অন্তত অস্বস্তির মধ্যে ঘুম ভেঙে গেল শিবতোষের। সে দুঃস্বপ্ন দেখছিল। স্বপ্নের মধ্যে শিলাবৃষ্টি যথেষ্ট ভিজেছে ও আহত হয়েছে। খুব আশ্চর্যের কথা, একটি মনোরম মন্দিরও ছিল সামনে, তবু শিবতোষ শিলাবৃষ্টি সেই মন্দিরের দিকে যেতে পারেনি। ঘুম ভেঙে গেলে দুঃস্বপ্নের অস্বস্তি ও সে অনুভব করলো শিবতোষ। গলার তলায় যথেষ্ট ঘাম রয়েছে, হাত ভিজে গেল, তবু এখন অনেক অস্বস্তি অনুভবটা করতে পারছিল না। ঘর কালো, এই কোণার আলোও নেই কোথাও, কোনো কিছুই দেখা যাচ্ছে না। বাইরে কি বৃষ্টি পড়ছে? না। শিবতোষ সোজা হয়ে শুল। মনে হলো পাশে কমলা শুয়ে আছে। ও ঘরের বড় বিছানা পাতা, 3টি ছেলে মেয়ে ঘুমায়। কমলা, মিনু পাশে শুয়ে পড়ে কোনোদিন বা উঠে স্বামীর পাশেই চলে আসে। মিনুও মাঝে মাঝে বাবার কাছে শুয়ে থাকে। আজ কমলা শুয়ে আছে। কমলা যে পাশে আছে তাকে স্পর্শ না করেও বোঝা যায়, কেননা কমলা ঘুমিয়ে পড়লে প্রায় মিনুর মতনই একটা হাত স্বামীর বুকের কাছে মুঠো করে থাকে। কি অদ্ভুত! এই বয়স হয়ে গেল 35 প্রায়, তবু ঘুমিয়ে পড়লে এখনো শিবতোষের বুকের কাছে গেঞ্জিটা মুঠো করে ধরে রাখে। এই অভ্যাস ছাড়ানো গেল না কমলা, বলে লজ্জা পায়। তারপর হেসে জবাব দেয়, বেশ করি, থাকবো তো ধরে। কি জানি বাবা, যদি পালিয়ে যাও? পালিয়ে যাবে শিবতোষ? কোথায়? অন্ধকার বড় দুঃখিনীর মতন দুদণ্ড নিঃশ্বাস নিল শিবতোষ। মনে হলো ঘরের পাখাটা তেমন আর ঘুরছে না। এই পাখাটা অনেক দিনে, বাবার আমলে, বিলাতি পাখা, আজও কাজ দিচ্ছে। বাবার কথায় নিজের কথাও মনে এলো শিবতোষ। 20 বছরের পাখা, তার বয়স যখন 25 তখন বাবা কিনেছে। হ্যাঁ, পাখা কেনার বছর বয়স শিবতোষ দেখতে পেল। মা মারা গেছে, বাবা মা মারা গেছে। শিবতোষ এখন 31 বছর বয়স। 32 বছর বয়সে শিবতোষ
বিয়ে করেছিল। আজ তার বয়স 45 ছাড়িয়ে যাবে। দেখতে দেখতে অনেকটা পিছু ফেলে আসা গেল। এবার একটা দিন কমলার হাত মুঠো সরিয়ে দিয়ে শিবতোষ কেমন দুর্বল সহানুভূতি ভরে কোমল কোমল করে প্রেম ভরে সেই মুঠো ধরে থাকলো। কমলা বলে, তাকে পালিয়ে যেতে দেবে না? আমার বুকের কাছে এক মুঠো গেঞ্জি ধরে তুমি আমায় আটকে রাখবে কমলা? শিবতোষ কতকাল নিঃশ্বাস টেনে বুক চেপে ধরে অনেকক্ষণ স্তব্ধ থাকলো। তারপর মনে মনে বলল, আমি ভুবনের মতো এই মুহূর্তে চলে যেতে পারি। তুমি মুঠো খুলবে যখন আমি দেখবে, তখন দেখবে আমি আর নেই। শিবতোষ কেমন যেন একটা ধরনের জলরাশি তলায় চাপা পড়ে গেল। ভার চেতনার উপর দিয়ে অদ্ভুত একটা স্রোত বয়ে যেতে লাগলো। মনে হলো অখণ্ডতা কোনো শূন্যতার মধ্যে সে ভেসে যাচ্ছে। তার চতুষ্পাতে সে কোনো অবলম্বন বা আশ্রয় পাচ্ছে না। সে বড় একাকী। শিবতোষ ভাবার চেষ্টা করলো, সে কোথায় ছিল, কেন এই সংসারে? মনে মনে জবাব দিল শিবতোষ, অজন্মের এই সংসারে সে আছে। কমলা, বাবু, বাবলু, মিনু, টুলু, অফিসের বাড়ি, গলি, মণিহারি, দোকান, এইসবের মধ্যেও সে ছিল, সে রয়েছে। কিছু সান্ত্বনা পেতে যাচ্ছিল শিবতোষ। হঠাৎ নিজেকে সতর্ক করে দিয়ে ধিক্কার দিল, না, এইসবের মধ্যে নেই। তা থাকার মতন জায়গা। হ্যাঁ, এই থাকার ছায়ার অস্তিত্ব সাদৃশ্য, মিথ্যা নয়, অথচ মিথ্যার। আমি, আমি আর আমি। তুমি কে শিবতোষ? তুমি এই সংসারে একান্তই অন্যের ছায়া। তুমি অন্য বস্তুর গুণের একটি মিথ্যে আকার পেয়েছ। যেমন কিনা আলো বস্ত্র বিনা ছায়া হয় না, এথব তুমি নিগুণ আলো, বস্তুটি প্রকৃতির গুণ। ভালো লাগলো না, চিন্তা লাগলো না শিবতোষে, মনোপ্লুত হলো না। এই সংসারে সে আছে। কমলা, বাবলু, মিনু, টুলু, এদের মধ্যেও সে আছে। সে এদের সঙ্গে বন্ধন একাত্ম অনুভব করলো। এদের সঙ্গে তাদের প্রতিদিনের গ্রন্থি, সুখ দুঃখ, প্রেম বেদনা, স্নেহ আশার বন্ধন। যদি আমি মিথ্যে হতাম তবে এই বন্ধন সত্য হয় কি করে? শিবতোষ যেন প্রতিপক্ষে পরাজিত করতে পেরেছে ভেবে ভেবে এবার কিছুটা স্বস্তি পাচ্ছিল। কিন্তু প্রতিপক্ষে তাকে স্বস্তি না দিয়ে বলল, ওরা যদি তোমার সর্বস্ব, তবে তোমার এই অভাব, এই উদাস ভাব, অন্যমনস্কতা কেন? কেন তুমি এমনিতেই মাঝরাত্রে জেগে ওঠো? কেন শিবতোষ জেগে ওঠে সে কি জানে? কেন সে কি জানে? কেন সে কোনোদিনও প্রবল শিলাবৃষ্টিতে ভিজেও আহত হয়েও এক আশ্রয় খুঁজে পায় না? এই সুখ কি তবে অভ্যস্ত অবস্থার বাধ্যবাধকতা? পুকুরে জীবের জল আসার মতন এক ইন্দ্রিয় সুখের জল আসছে? এইসব এলোমেলো আগাছালো চিন্তার মধ্যে আসমাকিং শিবতোষের সেই চিঠির কথা মনে পড়ে গেল। চিঠি যেন উড়ে এসে তার চোখের সামনে খুলে পড়ল। শিবতোষ এক দৃষ্টিতে বুঝি চিঠির প্রেরককে খুঁজছিল। অবিশ্বাস্য ভাবে এমন শিবতোষের দুটো কথা মনে পড়ে গেল। চিঠির শেষে লেখা ছিল দুটো কথা। শিবতোষ স্পষ্ট যেন দেখতে পাচ্ছিল সেই ছত্রটা, আমি আসবো, আমার অপেক্ষা করো। শিবতোষ অনুভব করতে পারল কোনোদিন সে আসবে, অতি অবশ্যই সে আসবে। কিন্তু সে কেমন, কতদিন অপেক্ষা করতে হবে শিবতোষ বুঝতে পারল না। শুধু শিবতোষ আজও মধ্যাহ্নিশীতে পরিপূর্ণ নীরবতার মধ্যে সেই অবতারিতকে অনুভব করতে পারছে। আজকে এই পর্যন্ত শেষ।
যদি আপনাদের ভালো লাগে গল্প তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে আমায় ক্ষমা করবেন।